নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। ফেসবুক কাণ্ডের জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তলব সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর, এবং এ বিষয়ে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে উজ্জ্বল মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যেটা জানা যাচ্ছে যে তিনটে তার আগে রাজ্য কমিটির বৈঠক রয়েছে, এবং সেক্ষেত্রে তার আগেই এই রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে কেন ডাকা হলো সাংসদকে? দেখো, সেটা হচ্ছে যে গত পলিট ব্যুরোর বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঋতব্রত তার ফেসবুক কাণ্ডে এবং তাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে এই ব্যাপারে রাজ্য কমিটি আলাপ আলোচনা করবে এবং কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করা মনে করেন সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। সুতরাং তিনি কিন্তু প্রকাশ সাংবাদিকদের সে কথাই জানিয়েছিলেন। আজকে থেকে সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠক শুরু হচ্ছে। বেলা 3টে শুরু হবে রাজ্য কমিটির বৈঠক, কালকেও চলবে। আজকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে ডেকে পাঠানো হলো। এর দুটো কারণ থাকতে পারে। এক নম্বর হচ্ছে এটাই যে সম্পাদক মন্ডলী দলের শীর্ষ নেতারা সবাই উপস্থিত আছেন, বুদ্ধদেব ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র সবাই উপস্থিত রয়েছেন। ফলে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়েছে যে কি ঘটনা ঘটেছে, কেন তিনি চিঠি দিতে গেলেন, বিস্তারিতভাবে যা যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সবটাই তার থেকে জানতে চাওয়া এবং তারপর সেই ভিত্তিতে দল যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এক্ষেত্রে কঠোরতম সিদ্ধান্ত মানে তাকে সতর্ক করা যাতে ভবিষ্যতে এরকম কোনো কাজ না করা হয় সেইটা করে এখানেই বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার করে দেওয়া, অর্থাৎ বিষয়টাকে আর রাজ্য কমিটি পর্যন্ত টেনে না নিয়ে এখানেই বিষয়টাকে ক্লোজ চ্যাপ্টার করা। রাজ্য কমিটির বৈঠকে সূর্যকান্ত মিশ্র বলে দেবেন যে সম্পাদক মন্ডলীর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্বাভাবিকই এটা নিয়ে রাজ্য কমিটির বৈঠকে বিস্তারিত আলাপ আলোচনার জায়গাটাকে বন্ধ করে দেওয়া এক। দ্বিতীয় কারণ হতে পারে সেটা হচ্ছে রাজ্য কমিটির বৈঠকে বিষয়টাকে প্লেস করা হবে, কিন্তু তার আগে তার কি বক্তব্য, তার কি মত সেটা সম্পাদক মন্ডলী শুনে নিতে চান এবং সেই মতে তার এই বক্তব্যটা যখন সূর্যকান্ত মিশ্র রাজ্য কমিটির বৈঠকে তার রিপোর্ট পেশ করবেন সেখানে এই প্রসঙ্গটা, তার সঙ্গে কথা, তার বক্তব্য সেগুলো সেখানে একসঙ্গে পেশ করা হয়। এই দুটো কারণেই সম্পাদক মন্ডলীর বৈঠকে ঋতব্রতকে ডেকে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। দেখো, 11:30 থেকে বৈঠক শুরু হয়েছে। বন্দ্যোপাধ্যায় আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি কিন্তু সম্পাদক মন্ডলীর বৈঠকে তার কেন কি ঘটনা কি হয়েছিল সবটাই তিনি ব্যাখ্যা করছেন। গৌতম দেব, সুজন চক্রবর্তীরা সকলেই আছেন। তবে অনেকেই মনে করছেন যে বিষয়টাকে কিন্তু আজকেই এই সম্পাদক মন্ডলীর বৈঠকে ক্লোজ চ্যাপ্টার করে দেওয়ার চেষ্টা দলের শীর্ষ নেতৃত্ব করছেন। উজ্জ্বল, ধন্যবাদ। উজ্জ্বল মুখার্জি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। চোখ রাখবো পরের খবরে। প্রতি মাসে 2বার করে হোম পরিদর্শনে যাওয়ার কথা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির, তা করেননি অফিসাররা। আর সেই সুযোগেই পুরো মাত্রায় কাজে লাগিয়েছিল শিশু পাচার কাণ্ডে ধৃত চন্দনা চক্রবর্তী। তার টার্গেট ছিল অবিবাহিত অন্তঃসত্ত্বারা। গর্ভপাত করাতে চান এমন মহিলাদের খুঁজে থাকতো চন্দনা। এর জন্য বিভিন্ন নার্সিং হোমের সঙ্গে যোগাযোগ রাখত সে। খোঁজ পেলে সেই সব তরুণীদের দেখানো হতো কাস্টমারদের। পছন্দ হলে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তরুণীদের হোমেই রেখে দেওয়া হতো। তদন্ত যত এগোচ্ছে চন্দনার কাজকর্ম দেখে ততই চোখ কপালে উঠছে তদন্তকারীদের। জানা গিয়েছে সন্তান প্রসবের আগেই কাস্টমারদের সঙ্গে ডিল পাকা করে ফেলত চন্দনা, এবং গত রাতে যে 2 অন্তঃসত্ত্বা মহিলাকে আশ্রমের হোম থেকে শিফট করা হয় তাদের ক্ষেত্রে ওই একই ঘটনা ঘটেছিল। 2 বিদেশি দম্পতির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছিল চন্দনাদের। আমাদের প্রতিনিধি বিক্রম দাস এই মুহূর্তে সরাসরি জলপাইগুড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, এর আগেও শিশু পাচার চক্রের ঘটনা সামনে এসেছে বহুবার, কিন্তু এই ধরনের ঘটনা যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে অন্তঃসত্ত্বা মহিলাদের শিশু সন্তান প্রসবের আগেই দেখানো হতো কাস্টমারদের, কি জানা যাচ্ছে বিষয়ে আরো বিস্তারিত? একেবারেই তাই, একেবারে অন্য ধরনের বা ইউনিক মোডাস অপারেন্ডি ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেই কারণে আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাতে ডিএসডিডব্লিউ এবং মহকুমা শাসক তারা আশ্রয় নামে যে হোমটি রয়েছে চন্দনা চক্রবর্তীর সেই হোমে তল্লাশি অভিযান চালায়। কারণ এই আশ্রয় থেকে কিন্তু সিআইডির গোয়েন্দারা প্রথম সূত্র পায় যে এই ইন্টারন্যাশনাল শিশু পাচার চক্র জলপাইগুড়িতে রয়েছে, যেখান থেকে এই সেখানে যখন জানতে পারছি 21 জন মহিলা সেখানে ছিলেন, তার মধ্যে 2 জন মহিলা অন্তঃসত্ত্বা অবস্থা ছিলেন যারা কিনা কুমারী। তাদেরকে
প্রেগন্যান্সি, তাদেরকে সেখান থেকে শিফট করা হয়েছে স্টেট জেনারেল হাসপাতালে, জলপাইগুড়ি স্টেট জেনারেল হাসপাতালে, এবং তাদেরকে সেখানে নিয়ে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন যেটা জানা যাচ্ছে যে এই দুই অন্তঃসত্ত্বা কুমারী মা তাদেরকে কিন্তু দেখানো হয়েছিল কাস্টমারদেরকে, বিদেশি কাস্টমার এনে তাদেরকে দেখা হয়েছিল নিঃসন্তান বিদেশি দম্পতি, তাদেরকে প্রায় তাদের বাচ্চা বিক্রি করে দেওয়া হবে এমনটাও কিন্তু প্রায় স্থির হয়ে গেছিল, এমন পরিকল্পনা ছিল চন্দনা চক্রবর্তীর, এবং সেই কারণে তাদেরকে প্রেজেন্ট করা হয়েছিল সেই নিঃসঙ্গ দম্পতির কাছে, বিদেশি দম্পতির কাছে, যারা কিনা অপেক্ষা করছিলেন যে কবে এই অন্তঃসত্ত্বা মহিলা তিনি প্রসব করবেন, তারপরে তাদের শিশুটিকে স্থিতিশীল অবস্থায় সেখান থেকে তারা নিয়ে বিদেশে চলে যাবেন। এবং এই গোটা বিষয় চাঞ্চল্যকর তথ্য কিন্তু তখন সামনে আসে যখন গতকাল এই দুই অন্তঃসত্ত্বা কুমারী মা তাদেরকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। তখন যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখনই কিন্তু এই গোটা বিষয়টি উঠে আসে। এর পাশাপাশি আমরা যেটা জানতে পাচ্ছি যে সেখানে আরো 19 জন মহিলা ছিলেন, যার মধ্যে 4 জন নাবালক মহিলা, তাদেরকে ইতিমধ্যেই শিফট করা হয়েছে অন্য একটি হোমে, দার্জিলিং ডিস্ট্রিক্টের একটি হোমে তাদেরকে শিফট করা হয়েছে। অপরদিকে এখনো 15 জন কিন্তু সেখানে কুমারী মেয়েরা রয়েছে, তাদেরকেও শিফট করা হবে। এবং ইতিমধ্যেই গতকাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ জলপাইগুড়ি এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি, তার সঙ্গে কথোপকথন হয়েছে যে এই 15 জনকে কোথায় এবং কিভাবে শিফট করা হবে। যেটা প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এই 15 জনকে ওই আশ্রয় হোম থেকে শিফট করে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে এই চক্র কিভাবে কাজ করছিল সেই বিষয়ে কিন্তু প্রশাসনের কাছে খবর ছিল না। যদিও আমরা যেটা জানতে পাচ্ছি যে ওসি সিআইডি পিইউসিডব্লিউ তিনি কিন্তু প্রথম এই খবর পান, এবং তারপরেই তিনি যখন এই হোমে হানা দেন সেখান থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যায়, তারপরেই এই গোটা চক্র প্রকাশ্যে আসে।